স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বরিশালে এসএসসি ও সমমানে পাসের হার 60.35, জিপিএ 5 2778। এবারও এগিয়ে মেয়েরা, সন্তানদের অর্জনে খুশি। রাতের আধারে অবৈধ বালু তোলার হিড়িক। বরিশালে বিভিন্ন নদীতে বাড়ছে ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় বাসিন্দারা। প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন পরিবেশবিদরা। সংস্কার হয়নি পিরোজপুরের 100 কিলোমিটার বাঁধ। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ঢুকছে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। অবৈধ নদী খননে তীব্র হয়েছে ভাঙন। সব ধর্মের সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশেও চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের। অর্থনীতি সমৃদ্ধ করতে ধর্মীয় রাজনৈতিক স্থিতিশীলতায় জোর। এবং বর্ষায় জমজমাট ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভিড় ভ্রমণ পিপাসুদের। পর্যটকের নিরাপত্তায় তৎপর স্থানীয় প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, আর সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রকাশিত হলো এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার 60.35%, জিপিএ 5 পেয়েছে মোট 2778 জন শিক্ষার্থী। এবারও এগিয়ে মেয়েরা, সন্তানদের অর্জনে খুশি অভিভাবকরাও। সোমবার সকালে ফল প্রকাশের পর থেকেই বরিশাল জুড়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের উল্লাস। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 80,458 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 48,555 জন। গত বছরের তুলনায় পাশের হার কিছুটা বাড়লেও কমেছে জিপিএ 5। মোট জিপিএ 5 পাওয়া 2,778 জনের মধ্যে 1,585 জনই ছাত্রী, আর ছাত্ররা পেয়েছে 1,193টি। 60.35% পাস করেছে, আর জিপিএ 5 পেয়েছে 2,778 জন। আমাদের এই বোর্ডে, বরিশাল বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2,778 জন। দীর্ঘদিনের পরিশ্রমের পর এমন সাফল্য পেয়ে খুশি শিক্ষার্থীরা। সন্তানদের এই অর্জনে আনন্দিত অভিভাবকরাও। আলহামদুলিল্লাহ, রেজাল্ট আশানুরূপ হয়েছে। খুবই আনন্দিত, আমার আম্মুর আশা পূরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে, জিপিএ 5 পেয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 5টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এছাড়া আরও 12টি বিদ্যালয়ের পাশের হার 10%-এর নিচে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। অন্যান্য প্রসঙ্গ। রাতের আধারে অবৈধ বালু তোলার হিড়িক। বরিশালের বিভিন্ন নদীতে বাড়ছে ভাঙন, ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন পরিবেশবিদরা। আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রশাসনের। অপূর্ব উপরে জানাচ্ছেন বিস্তারিত। রাতের আধারে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। নদী থেকে বালু তোলায় তীরে শুরু হয়েছে ভাঙন, আর একের পর এক উধাও হচ্ছে শহর এলাকার জলাশয়গুলো। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর আর পায়রা নদীর শতাধিক স্থানে প্রতিদিন রাতের আধারে শুরু হয় বালু খেকোদের তাণ্ডব। ফলে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। আধার রাতে ড্রেজার 10-15টা ফিট করে কাটিয়ে নিয়ে যাইতেছে বালি, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাইতেছে। সন্ধ্যা হইতে সারা রাত্র কাটে বালি, আমরা ডাক লইলে ওনরা মানে না। যদি প্রতিবাদ করতে যায় হেলে উল্টো বাইলে আবার দাও হয়। এদিকে নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে ভরাট চলছে বরিশাল নগরীর জলাশয়গুলো। নগর ভবন কর্তৃপক্ষের 2011 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে সরকারি পুকুর ছিল 436টি, যা এখন নেমে এসেছে 200-র নিচে। পরিবেশবাদী সংগঠন বাপা ও বেলার তথ্য মতে গত কয়েক বছরে ভরাট হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,500 পুকুর। সিটি কর্পোরেশন, পৌরসভা যেখানে মূলত পুকুর ভরাট করে আইনগত নিষিদ্ধ, সেই কর্তৃপক্ষ তাদের আইনের বাস্তবায়ন না করাটাই মূলত এই পুকুর ভরাটের মূল কারণ। সীমিত জনবল নিয়ে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের। আর সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএস এবং আরএসএ পুকুর থাকলে এবং সেটা যদি কেউ ভরাট করে, আমরা সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের চেয়ে তো বড় ক্ষমতাধর না, আমরা তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করি। তখন যে কোনো তথ্য পাই সাথে সাথে আমাদের লোকজন চলে যায়, আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। একদম রাতের গভীর অন্ধকারে যদি কেউ সেরকম করে তাহলে 2-4টা ঘটনা ঘটতে পারে।
আমরা শোনা মাত্র বা জানা মাত্রই আমরা পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের তথ্যমতে চলতি বছর বরিশালে ৭৮টি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা ও ৪১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান। সরাসরি চলে যাব আলোচনায়। বরিশালের কীর্তনখোলা নদী সহ আশপাশের নদ নদীতে এই মুহূর্তে যেন বালু তোলার হিড়িক চলছে। রাতে কিংবা দিনে প্রকাশ্যেই এখন বালু তোলা হচ্ছে। প্রশাসন অভিযানও চালাচ্ছে, আইনের আওতায়ও আনা হচ্ছে অনেক অপরাধীকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। বরিশালের নাগরিক সমাজের আহ্বায়ক আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন কাজী মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা অনেক দিন পর্যন্তই পরিবেশবাদীরা আপনারা কিন্তু সোচ্চার রয়েছেন, প্রশাসনের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছে, আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? ধন্যবাদ অপূর্ব অপু, সময় সংবাদে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা বরিশালের দীর্ঘদিনের সমস্যা। এটা যে শুধু আজকেই এটা হচ্ছে এমন কিন্তু না। এই একদল ভূমি খেকো বা বালু খেকো তারা ভ্যাকুয়াম মেশিন দিয়ে, খুব পাওয়ারফুল মেশিন দিয়ে নদী থেকে বালু পানি উত্তোলন করে এবং সেকেন্ডে হাজার হাজার লিটার উত্তোলন করে। ফলশ্রুতিতে নদীতে একটা গভীর ক্ষতর সৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী দীর্ঘদিনের ঘর বাড়ি এমনকি আমাদের যে শহর রক্ষাবাদ সেগুলো হুমকির সম্মুখীন হয়। সবচেয়ে যেটা আশ্চর্য বিষয় হলো যে বরিশালে আসলে এখানে কোনো বালুমহল নাই। সরকারের অনুমোদিত কোনো বালুমহল না থাকা সত্ত্বেও এখানের দিনের বেলা এই বালখেট এবং এই মেশিনগুলো নিয়ে ওরা চুপচাপ বসে থাকে। রাতের অন্ধকারে যখন শুরু হয় তখন তারা এই কাজগুলো করে এবং এই অনৈতিক এবং অবৈধ কাজের জন্য আমাদের চরবাড়িয়া, লামছড়ি এবং এই সমস্ত এলাকায় নদীতে মানে যেটা বলে অপ্রত্যাশিত যে ভাঙন সৃষ্টি, যেটা বর্ষাকালে সাধারণত হয়, তার বাইরেও এখানে ভাঙন সৃষ্টি হয়। অনেকে ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে, আমাদের বাঁধ নষ্ট হচ্ছে, কিন্তু প্রশাসন এটাকে বন্ধ করতে পারতেছে না। আমরা দেখেছি সম্প্রতি কেন বন্ধ করতে পারছে না কেন বলে আপনারা মনে করেন? হ্যাঁ, এই একটা জরিমানা আরোপ করা হয়েছিল কয়েকদিন আগে, ৬ লক্ষ টাকার একটা জরিমানা আরোপ করেছে, কিন্তু এটা কোনো খুব বেশি কিছু নয়। যেখানে অনুমোদিত কোনো জলমহল নাই, মানে বালুমহল নাই, সেখানে কিভাবে ধরে? শুধু জরিমানা করে তো এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এদেরকে ফৌজদারি আওতায় আনতে হবে, কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত যন্ত্রপাতি এবং বাল্কহেড এগুলোকে বাজেয়াপ্ত করে বিক্রি করতে হবে এবং ওই সমস্ত মানে যেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় সেখানে আপনার পুলিশি প্রহরার ব্যবস্থা, স্থায়ী পুলিশি প্রহরার ব্যবস্থা করা যায় এবং বর্তমান আধুনিক যুগে আমরা ইচ্ছা করলে ড্রোন ব্যবহার করেও এটা আমরা দেখতে পারি, রাতের আধারেও আমরা দেখতে পারি যে কোথায় এটা হচ্ছে কাজেই, এবং তখন তাৎক্ষণিকভাবে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, আপনারা যারা নাগরিক সমাজের এই ব্যানারে কাজ করছেন, আপনারা কি আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা, সেই তালিকা তৈরি করতে পেরেছেন কিনা যে কারা ভূমিকে প্রশাসনের সাথে কোনো কথোপকথন হয়েছে কিনা আপনাদের সাথে? না, ঠিক একটা প্রভাবশালী মহল এবং বলা হয় যে এটা রাজনৈতিক ছত্রছায়া করে এবং এটা সাধারণত রাতের আধারেই হয়। এরা সামনে আসে না, কিন্তু আমরা যে একেবারে যে তারা অপরিচিত কেউ এমন নয়, তারা বোঝা যায় যার প্রভাবশালী এবং তাদের পেছনে রাজনৈতিক একটা শক্তি আছে। এই কারণেই সাধারণ মানুষ এইসব বিষয়ে মুখ খুলতে পারে না, ওই সমস্ত এলাকার মানুষও কথা বলতে পারে না। কিন্তু যারা সুশীল সমাজ বা নাগরিক সমাজ, তারা বরিশাল কীর্তনখোলা ধ্বংসের কারণে, ইলিশের অভয়াশ্রম নষ্ট হওয়ার কারণে এবং পানিতে এই যে তেল মোবিল এগুলো আসার ফলে মাছের রেণুপুঞ্জ ধ্বংস হচ্ছে, কাজে এটা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। আমরা মনে করি এই অবস্থা থেকে উত্তর করতে হলে যে 2010 সালের একটা আইন আছে, সেই আইনের কঠোর প্রয়োগ করা উচিত। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাগরিক সমাজের এখানকার কাজী মিরাজ মাহমুদ। এর বাইরেও কিন্তু আমরা মিজানুর রহমান, দুঃখিত, এর বাইরেও আমরা জেনেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু কার্যত এই বালু খেকোদের দৌরাত্ম্য সাম্প্রতিক সময়ে বেশ বড় আকারই কিন্তু ধারণ করছে। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বরিশাল নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান। যাচ্ছি পরের খবরে। বিভাগের সময় আরও থাকছে। উপকূলে নোঙর করা শত শত ট্রলার, বরফ সংকটে সাগরে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা।
তীব্র লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত, মাছ আহরণ কমার আশঙ্কা। যুক্তরাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেইন টি ক্রিস্টেনসন। বরিশালে এক সংলাপে যোগ দিয়ে বাংলাদেশেও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বরিশালে গৌরনদীর ক্যাথলিক চার্চ হলরুমে আন্তধর্মীয় সংলাপে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এতে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে সহাবস্থানের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানান মার্কিন দূত। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। Should be able to practice their faith without fear of persecution, without fear of violence, to be able to express themselves freely. They wanted to be free to express themselves, to express their religious beliefs, to practice their religion freely. দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু বলেও মন্তব্য করেন তিনি। গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। একই সঙ্গে আমাদের দেশে এফডিআই, সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। 2 দিনের সফরে বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির, গির্জা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পিরোজপুরে সিডরে ক্ষতিগ্রস্ত 100 কিলোমিটার বেড়ি বাঁধ এখনও সংস্কার হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে প্রায়ই ঢুকছে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাশাপাশি অবৈধ নদী খননে তীব্র হয়েছে তীরের ভাঙন। জিয়াউল হকের পাঠানো তথ্য, তরিকুল ইসলাম অভির ছবি নিয়ে রিপোর্ট। দিলারা জাহান পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের ৬২ বছরের বৃদ্ধা। কোলে নাতনিকে নিয়ে কালীগঙ্গা নদীর তীরে বসে অসহায় হয়ে তাকিয়ে দেখছেন নদী কিভাবে গিলে খাচ্ছে বসত ভিটা, মাটি আর ঘর। শুধু দিলারা জাহান নয়, তার মতো জেলার শত শত মানুষের অবস্থা একই রকমের। জেলার কচা, বলেশ্বর, কালীগঙ্গা, সন্ধ্যাসহ ছোট বড় প্রায় ডজন খানেক নদী নিয়ে পিরোজপুর জেলা গঠিত। নদীর তীরবর্তী গ্রামগুলো ভাঙনে বিলীন হচ্ছে। তার উপর অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটায় ভাঙন আরও তীব্র হচ্ছে। আমরা বাড়ি দিয়ে বাইরে যেতে পারি না, রাত দিনে জায়গা টলার বান্ধা থাকে, বালি কাটে, আর কয়েকদিন পর পানিতে তলাই যাবে। বাঙ্গলে নিজেরা বান গিয়ে একটু চলি ফিরি। একে তো সমুদ্রের উপকূল, তার উপর চারদিকে নদী বেষ্টিত হয় প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জেলা পিরোজপুর। দুর্যোগ মোকাবিলায় নদী তীরের মানুষের জন্য তেমন একটা টেকসই বাঁধের ব্যবস্থা নেই। বেড়িবাঁধ না থাকায় সদর উপজেলা, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় বন্যা ও অতি জোয়ারে এলাকার নদী তীরবর্তী মানুষের ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের সহ গবাদি পশু। অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। বেড়িবাঁধ না থাকার কারণেই আমাদের অনেক সমস্যা হয়। ছেলে মেয়েদের স্কুল যাইতে পারে না, বাজারঘাটে যাইতে পারি না। জমি, ক্ষেত, বাগান, বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে গত 15 থেকে 20 বছর পিরোজপুর সদর ও জিয়ানগরে তেমন কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এতে অধিকাংশ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাঁধ নির্মাণে নতুন করে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে নতুন বেড়িবাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি। এখানে প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ডোনারের সহায়তা পেলে কাজটি বাস্তবায়ন করা যাবে। এটার প্রাক্কলিত ব্যয় হচ্ছে 728 কোটি টাকা। পিরোজপুরে বেড়িবাঁধের দৈর্ঘ্য 310 কিলোমিটার আর ঝুঁকিপূর্ণ ও ভাঙা বাঁধ প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। আঞ্চলিক সড়কে খানাখন্দ, কাঁদা পাকা করার 6 বছর পর আবারও বেহাল বরগুনার 45 কিলোমিটার রাস্তা। পুনরায় কাজ করতে সময় লাগবে বলছে এলজিইডি। অকেজো হয়ে পড়েছে পটুয়াখালী শহর রক্ষা বাঁধের স্লুইস গেটগুলো। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয় শহরে। এছাড়া অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যায়।
এতে ভোগান্তিতে বাসিন্দারা। সংকট সমাধানে পৌরসভার সাহায্য চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন নামের ছবি নিয়ে রিপোর্ট। বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে আছে সড়ক। কখনো কখনো পানি বৃদ্ধি পেয়ে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন ভোগান্তি পটুয়াখালী শহরবাসীর নিত্যদিনের। অবিরাম কিংবা মুষলধারে বৃষ্টি হলেই শহরের অধিকাংশ রাস্তাঘাট এভাবেই পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে অমাবস্যা আর পূর্ণিমার জোয়ারে শহরের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আবার ভাটার টানে শুকিয়ে যায়। কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও স্লুইস গেটগুলো অকেজো, এতে বন্ধ পানি নিষ্কাশন। এই শহরের ভিতরে অনেকগুলি স্লুইস গেট আছে যা নষ্ট হয়ে পড়ে রয়েছে, দেখভাল করার মতো বুঝে কোনো মানুষই নেই। বৃষ্টির পানি জমা হইলে মশা মাছি এবং আমাদের পরিবেশ দূষিত হয়, পানি নষ্ট হয়ে যায়। এগুলোর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে আছে। এই পাশেই ড্রেন আছে, ড্রেনে ময়লার স্তূপে ভরে আছে। ড্রেনের মুখ, পলিথিন, কাগজ এবং অনেক নানান ধরনের ময়লা আবর্জনা অনেক কিছু আটকাই রয়েছে। এইগুলো কোনো শহরের কেউই রক্ষণাবেক্ষণ করে না। এই সংস্কার করে আমরা এই পানিবন্দী থেকে জানি বাঁচতে পারি। স্লুইস গেটগুলো মেরামত করে খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর ড্রেন ও খালের মুখ দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার কথা জানান পৌর প্রশাসক। স্লুইস গেট যেগুলো মেরামত করা প্রয়োজন সেগুলো আমরা শীঘ্রই মেরামত করব। ড্রেনে প্রচুর ময়লা পড়ে থাকে, যেই কারণে পানি স্লুইস গেট পর্যন্ত সময় মতো আসতে পারে না, আসতে দেরি হয়। পৌরসভার ড্রেনগুলো সময় মতো পরিষ্কার করে এবং সাধারণ লোকজন একটু সচেতন হয়, তাহলে এই পানি সমস্যা থেকে সমাধান করা সম্ভব হবে। ইতিমধ্যে পৌরসভা থেকে পানি উন্নয়ন বোর্ডে এই সুইচ গেটগুলো মেরামতের জন্য পত্র প্রেরণ করেছি। সুইচ গেট মেরামতের জন্য তারা বরাদ্দ পেয়েছে, খুব দ্রুত এটা বরাদ্দ অনুযায়ী বাস্তবায়নের তারা উদ্যোগ শুরু করবে। পটুয়াখালী শহর রক্ষা বাঁধের মোট 36টি স্লুইস গেটের মধ্যে সচল রয়েছে মাত্র 14টি। সময় সংবাদ, পটুয়াখালী। উপকূলে নোঙর করা শত শত ট্রলার। বরফ সংকটে সাগরে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। তীব্র লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত, এতে সৃষ্টি হয়েছে মাছ আহরণ কমার আশঙ্কা। সমুদ্রে যাবার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরা ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। মাছ শিকারে যাওয়ার আগে ট্রলারে বিপুল পরিমাণ বরফ নিতে হয় জেলেদের, কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় বরফের সংকটে পড়েছেন তারা। বরফ না থাকায় অনেক ট্রলার নির্ধারিত সময়ে সমুদ্রে যেতে পারছে না। এতে একদিকে যেমন জেলেদের কর্মদিবস নষ্ট হচ্ছে, অন্যদিকে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা বরফ পাইতেছি না, মাছ জানা সব পয়সা যাইতেছে। কারণই তো থাকে না, বরফ কম মনে এই কারণ বেগর এই বরফ বেগর আমরা এই তো নামতাই, নদী তো নামতাই না। কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। কারণ আয় আর যাইতেছে, আয় আর যায়। কারণ আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। বরফ যদি আমরা না পাই তাহলে সাগরে যেতে পারবো না, আর সাগরে না যেতে পারলে আমাদের জীবিকা সম্পূর্ণ বিফল হবে। বরফ ছাড়া কেমনে থাকবো, 3-4 দিন আজ ঘাড়ে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছি, বরফ টরফ কিছু পাই না। বরফকল সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত বরফ উৎপাদনে টানা 12 থেকে 14 ঘন্টা মেশিন চালু রাখতে হয়, কিন্তু কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারণ বরকলটা বন্ধ, কারেন্ট ঠিক মতো দেয়, বরকলটা চলে। আমাকে এক টানা বিদ্যুৎ লাগে 12-13 ঘন্টা, কিন্তু আমরা এরকম বিদ্যুৎ পাইতেছি না, যার লোক বরফ দিতে পারতেছি না, আমাকে বরফ অনেক সংকট আছে। ট্রলারগুলো সমুদ্রে সময় মতো যেতে না পারলে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাবে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আর জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বরফ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারবো। যতদিন পর্যন্ত জ্বালানি অবস্থানটা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এই অবস্থানটা কবে আরো ভালো হবে। তবে চেষ্টায় আছে, সকল মহলই চেষ্টা করতেছে যাতে সর্ব পরিস্থিতি স্বাভাবিক করা যায়। সমুদ্র যেতে প্রতিটি ফিশিং বোটে প্রয়োজন হয় 70 থেকে 80 পিস বরফ, কিন্তু বিদ্যুৎ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন, যার ফলে সমুদ্রে যেতে না পেরে ঘাটেই নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।
আঞ্চলিক সড়কে খানাখন্দ ও কাঁদা পাকা করার 6 বছর পর আবারও বেহাল বরগুনার 45 কিলোমিটার রাস্তা। তবে এলজিইডি বলছে পুনরায় কাজ করতে আরও সময় লাগবে। কর্দমাক্ত সড়ক খানাখন্দে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তাই বন্ধ যান চলাচল। 8 বছর আগে বরগুনা গুলবুনিয়া পুরাকাটা বেড়িবাঁধের উপর প্রায় 15 কিলোমিটার সড়ক পাকা করে এলজিইডি, কিন্তু 2 বছর আগে বেড়িবাঁধ উঁচু করায় এ সড়ক কাঁচা হয়ে যায়। বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ার পাশাপাশি গর্তের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। শুধু এ সড়ক নয়, জেলার 45 কিলোমিটার সড়কের এমন অবস্থা। উৎপাদিত ফসল পরিবহনে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। দ্রুত সড়ক পাকা করার দাবি ভুক্তভোগীদের। রাস্তা এখন তো মাঝে মাঝে গাতা হয়ে গেছে, বৃষ্টিতে ভেদর হয়ে যায়, আড়ন যায় না। মেলা কষ্ট হয়, আইতে আইসি আবার আইতে বাড়তে যাওয়া লাগবে। আইসি 4 কিলোমিটার জায়গা আইতে যাওয়া লাগবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ উঁচু করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতে পাকা সড়ক কাঁচা হয়ে যাওয়ায় সরকারি অর্থ নষ্ট হয়েছে। আর এলজিইডি জানায় নথিপত্রে কাঁচা সড়কগুলো এখনো পাকা সড়কের তালিকায় রয়েছে। পুনরায় এ সড়ক পাকা করতে সময় লাগছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কোথাও আমাদের বেড়িবাঁধ উঁচু থাকে, সেখানে যদি পর্যাপ্ত বন্যার যে লেভেল পানি সমতল সেটা বিদ্যমান রেখে চাহিদা থাকে, তার প্রেক্ষিতে আমরা সেগুলোর অনুমোদন দিই। একটা রোড ডাটাবেজ আছে আগে, সেই ডাটাবেজে ওই রাস্তাগুলো এখনো পাকাই দেখানো। যে রাস্তা পাকা দেখানো আছে সেই রাস্তাকে নতুন করে পাকা করতে হলে ইনভেন্টরি কালেকশন করে ওই পাকা রাস্তাকে আগে কাঁচায় পরিণত করতে হবে, সেটা এখন প্রক্রিয়াধীন আছে। সদর উপজেলায় 20 কিলোমিটার, তালতলী উপজেলায় 3 কিলোমিটার এবং পাথরঘাটা উপজেলায় 22 কিলোমিটার পাকা সড়ক বেড়িবাঁধ উঁচু করায় কাঁচায় পরিণত হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বর্ষায় জমজমাট ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর স্থানীয় প্রশাসন। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম জুড়ে পেয়ারা উৎসব চলে ঝালকাঠি সদরের 15টি গ্রামে। ভীমরুলি গ্রামের স্থানীয় খালে বসে সবচেয়ে বড় ভাসমান বাজার। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে ভেসে ভেসে দেখেন পেয়ারা বাজার, অনেকে আবার কিনেও নিয়ে যান। এখানে না আসলে আসলে বোঝা যায় না, সত্যি অসাধারণ। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমার অনেক ভালো লাগছে। একটা পর্যটন এরিয়া হিসেবে এটাকে যদি ডেভেলপ করা যায় আমাদের দেশের জন্য ভালো। বাগান থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা বোঝাই করে গ্রামের উদ্যোক্তারা ভাসমান বাজারে নিয়ে যান পেয়ারা। পরে সড়ক ও নৌপথে সারা দেশে সরবরাহ ছড়িয়ে দেন ফরিয়া আড়তদাররা। এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম ভাসমান হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এইখানে যদি জেলা পরিষদের উদ্যোগে কিংবা সরকারি অর্থায়নে এখানে যদি পর্যটকদের থাকার একটা ব্যবস্থা করা যেত, তাহলে পর্যটকরা সত্যিকার ভাবেই সকালে সুন্দর সেই বাজারটি উপভোগ করতে পারত। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করা প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিএসআর নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। জুলাই ও আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগের 3 জেলায় পেয়ারার ভাসমান বাজার বসে। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বরিশালে এসএসসি সমমানে পাসের হার 7.35, জিপিএ 5 2778। এবারও এগিয়ে মেয়েরা, সন্তানদের অর্জনে খুশি অভিভাবক। রাতের আঁধারে অবৈধ বালু তোলার হিড়িক। বরিশালে বিভিন্ন নদীতে বাড়ছে ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় বাসিন্দারা। প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন পরিবেশবিদরা। এবং সংস্কার হয়নি পিরোজপুরের 100 কিলোমিটার বাঁধ। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ঢুকছে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। অবৈধ নদী খননে তীব্র হয়েছে ভাঙন। এ ছিল বিভাগের সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আরিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।